আমাদের টিমকে এবং শুধু টিমকে না দর্শকদেরকেও কিন্তু আলাদাভাবে ইন্সপিরেশন যোগায় এবং সেটা দরকার কিন্তু ক্রিকেটে। আপনি আপনিও তাই না, মনে করেন? সাকিব ইজ এ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার, কিন্তু একজন গ্রেট প্লেয়ার হতে গেলে আরো অনেক কিছু দরকার আছে। এই দুই জায়গার মধ্যে তফাৎ আছে। ওই জায়গায় সাকিবের কিছু গন্ডগোলটা। আচরণগত সমস্যা আছে এবং এগুলো তার মতো একটা মেধাবী প্লেয়ার যে খুবই ট্যালেন্টেড প্লেয়ার, সমস্যাগুলো আমাদের ক্রিকেট কারণ বোর্ড আপনি বা আপনি অন্যরা কি হ্যান্ডেল করতে পারছে ঠিক না মতো? পারছে না বলেই তো এই কতগুলো ঘটনার উদ্ভব হয়। আপনি যদি নিয়ম শৃঙ্খলাটা জানেন প্রপারলি, ইফ ইউ নো হাউ টু বিহেভ, মানে করতে হবে আপনাকে, তাহলে কিন্তু আপনি সেই জায়গাটি আপনি সেই লাইনের বাইরে যাবেন না। একজন খেলা চলা অবস্থায় আপনি রুম থেকে বেরিয়ে এসে মারামারি করতে যাবেন, এটা আনবিলিভেবল পৃথিবীর কোনো দেশে, এবং এটা সাকিবের মতো একটা প্লেয়ারের কাছে কখনো একটা প্রত্যাশিত নয়। যাই হোক, এই ঘটনাগুলো থেকে নিজেদেরকে বেরিয়ে আসতে হবে। আপনি দেখেন অল গ্রেট প্লেয়ার, আমি যদি সচিনের কথা বলি, কদিন আগে বাংলাদেশে ঘুরে গেল, তার একটা মাঠের মধ্যে এত কিছুর পরও কখনো একটা কড়া প্রতিক্রিয়া দেখা যায় এরকম রেকর্ড, অনেক বিনয়ী আসলে এত বিনয়ী, এবং একটা গ্রেট প্লেয়ার হতে গেলে অবশ্যই আপনাকে সেই জিনিসগুলো আমরা আবারও যেতে হবে। ফিরছি, আমি একটা বিরতি নিয়ে আসি, একটা বিরতি নিচ্ছি বাংলাদেশে, এখনই ফিরছি একটু পরে। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। মামুন ভাই, আমরা বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলছিলাম, তখন আপনার কাছে কোন জিনিসগুলো পজিটিভ সেটা জানতে চেয়েছিলাম। এখন সমস্যাগুলো একটু জানতে চাইবো, বিশেষ করে টপ অর্ডারে ব্যর্থতার বিষয়টা। এখন পর্যন্ত আমরা একটা প্রতিষ্ঠিত ওপেনিং জুটি কেন পেলাম না, কি মনে হয় আপনার কাছে? এটা প্রথম কথা হচ্ছে যে প্রতিষ্ঠিত ওপেনিং জুটি পাওয়া অন্য যে কোনো কিছু পাওয়ার চেয়ে কঠিন ক্রিকেটে। কারণ আপনার কি হয়, সবচেয়ে কঠিন বলটা খেলতে হয়, নতুন বল খেলতে হয়, এবং নতুন বল হচ্ছে আমাদের দেশে কিন্তু ব্যাটসম্যানরা সাধারণত আমরা স্পিন বোলিং খেলে আমরা তৈরি হই, স্লো উইকেট খেলে তৈরি হই। তো অপোনেন্ট যখন মানে খুব জোরে বল খেলে আমাদের ব্যাটসম্যানরা কিন্তু ওপেনাররা তৈরি হয় না। ফলে যখন ওই ইন্টারন্যাশনাল ম্যাচ খেললেই দেখবেন যে আমিও তো 130-135 খেলছি, ওখানে 140-45 শুরু হচ্ছে। ওরা অনেক বেশি জায়গায় বল ফেলতে পারে, ফলে ওই নতুন বলটা সিচুয়েশন ওরা অনেক বেশি রিড করতে পারে, ফলে ওই নতুন বলের স্ট্রেংথটা আমাদের জন্য অনেক কঠিন হয়। এটা হচ্ছে একটা বিষয়। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে কি, আরেকটা জিনিস হচ্ছে আমরা কিন্তু আমাদের এই টিমটা যদি দেখেন ভেরি অ্যাডভেঞ্চারাস টিম, এবং সবাই স্ট্রোক প্লেয়ার, যেটা লঙ্গার ভার্সনের জন্য যেটা খুব পজিটিভ না আসলে, যে আপনাকে স্ট্রোক খেলতে দিবে, 5টা 4 মারেন, 6টা বলটা যদি উইকেট পায় দ্যাট উইল ডু, মানে এই হচ্ছে অ্যাটিটিউড থাকে লঙ্গার ভার্সনে। সো আমাদের প্লেয়ার হয় কি, তারা যেহেতু নতুন বল যখন ওপেন করে, ওপেনিংয়ে তো স্ট্রোক খেলার সুযোগটা অনেক বেশি থাকে, বলটা নতুন হয়, বল কিন্তু ব্যাটে টাচ করলে অনেক দ্রুত 4 হয়। সো ওই মানে প্রলোভনটা অনেক বেশি আসে, ফিল্ড অনেক বেশি রেস্ট্রিক্টেড থাকে, ফলে এটা বের করতে পারলে কিন্তু বাউন্ডারি হবে, 4-4-8-12-16 এইভাবে রান আগায়, ফলে এই প্রলোভনটাও কাজ করলে করে থাকতে পারে। কিন্তু ওপেনিং জুটির জন্য নিশ্চয়ই আলাদা একটা মাইন্ডসেট তাদের তৈরি করার জন্য নিশ্চয়ই আলাদা ট্রেনিং থাকার কথা, বা এই ধরনের বিষয় নিশ্চয়ই, এবং আমি যেগুলো বললাম যে এই সেগুলো তো নিশ্চয়ই করা হয়, সেগুলো করা হয়। এখন করা হলে হয় কি, যে জিনিসটা হলো কি, যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন, এরাই কিন্তু আবার ডোমেস্টিক আপনি ফেরান তুলনামূলক দুর্বল বোলিং এর এগেইনস্টে এরাই কিন্তু রান করতে পারে। এখন হয় কি, এখন ওই ক্ষমতাতে ওইখানে রান করা যায়। যখন আপনার যে শক্ত প্রতিপক্ষের সঙ্গে খেলবেন, তখন কিন্তু নিজের ক্ষমতা সর্বোচ্চ প্রয়োগ করতে হবে, অথবা তার চেয়েও বেশি প্রয়োগ করতে হবে, তার চেয়ে বেশি, মানে একদম 100%, এবং অনেক বেশি রিড করতে হবে, অনেক বেশি থিঙ্কিং থাকতে হবে। সেই থিঙ্কিং এর জায়গাটায় আমাদের আসলে সমস্যা আছে। এবং যেটা হয়, আমি সবসময় খেয়াল করি যে সবসময় কিন্তু এখন বরং মানে মাঝখানে তামিমের আবির্ভাবের কারণে তামিম কিছু ব্লিস্টারিং ইনিংস খেলায় আমাদের মানে আমাদের অনেক কোনো ক্ষেত্রে আমাদের ওপেনিং জুটিটা দেখা গেছে একটা ভালো পার্টনারশিপ হয়েছে। আদারওয়াইজ কিন্তু অলওয়েজ মানে ওপেনিং আমরা খুব দুর্বল, এবং শুধু ওপেনিং না, টপ অর্ডার মানে 3-4, আমরা ধরেন আমরা টেস্টে যদি প্রথম 7 বছর দেখি, আমরা তো যে বাংলাদেশের রান 4 উইকেটে 35, তারপরে আপনি যে কারণগুলো বলছেন, একই কারণে কি ইনিংস বড় করতে পারছে না, বা 50 হলে সেটাকে 100 করা যাচ্ছে না? মানে এটা হচ্ছে কি, দুইটা ঘটনা ঘটে। যে প্রথম হচ্ছে যে আমাদের প্লেয়ারদের মধ্যে যেহেতু এক ধরনের মানে সেন্স অফ ইনসিকিউরিটি কাজ করে, যেহেতু বাংলাদেশ এখানে একটা প্র্যাকটিক্যাল বিষয় আছে, আমরা কিন্তু খেলি সবসময় আমাদের যে শক্তিশালী দলের সঙ্গে। আমরা যদি মনে করেন যে সবসময় কেনিয়া, আয়ারল্যান্ড এদের সঙ্গে খেলতাম, তাহলে কিন্তু আমাদের এই প্লেয়ার অনেক বেশি রান করতো। এখন যখন রান করতো, সব সময় কি আমরা আমাদের যে শক্তিশালী দলের সাথে খেলছি? জিম্বাবুয়ে খুব বেশি তো পার্থক্য নেই, কাছাকাছি সমান, কিন্তু এইটাও কিন্তু জিম্বাবুয়ের দেশে, জিম্বাবুয়ে, হ্যাঁ, কিন্তু জিম্বাবুয়েতে যদি আমরা জিম্বাবুয়েতে গিয়ে খেলি, রিভার্স কন্ডিশনে জিম্বাবুয়ে অনেক শক্তিশালী দল। সাধারণত আমরা তো টেস্টে মোর অর লেস আমরা 9 বা 10, আমরা যখন খেলি, আমি যে ঘটনা ঘটছি, তো এই জন্য হয় কি, আমাদের প্লেয়ারদের মধ্যে আমাদের যেহেতু খারাপ খেলি, কাজে বাদ দেওয়ার, দল একটু খারাপ করলে কিন্তু বাদ দেওয়ার একটা দাবি থাকে, ফলে যারা রান করবে না তারা বাদ পড়বে। এই জন্য প্লেয়ারদের মধ্যে এই সাইকোলজি থেকে থাকতে পারে যে আমি আমার জায়গাটা সিকিউর করি। এখন এই জায়গাটা সিকিউর করার জন্য তারা অনেক বেশি স্ট্রোক খেলে, মনে করে যে কুইক যদি কিছু রান করে ফেলি, এটা মানে এই
জায়গাটুকু আছে। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে 50 করলে কেন বড় রান করতে পারে না, এটার বিষয় হচ্ছে কি, এটা তো অনেক কথা হয়েছে, এটা হচ্ছে আমাদের প্লেয়াররা যেহেতু আমরা লঙ্গার ভার্সন খেলা খুব বেশি খেলি না, ওয়ান ডেতে 50 কিন্তু খুবই আইডিয়াল একটা রান, ওয়ান ডেতে কিন্তু 50 ওপেনাররা ছাড়া বাকিতে কিন্তু সেঞ্চুরি করার খুব সুযোগ থাকে না, 50 একটা স্ট্যান্ডার্ড ধরে নিয়ে নামে। তো আমরা যদি ওয়ান ডে খেলে গেলে তৈরি হওয়ার ফলে আমাদের 50 করার টেন্ডেন্সিটা আমাদের অনেক বেশি, এবং ওই অভ্যস্ততাটা আমাদের অনেক মানে বেশি নাই, সেটার জন্য আমাদের স্টেমিনা লাগে, অভ্যাস লাগে, লম্বা সময় খেলা, এই জায়গাগুলোর ঘাটতির কারণে আসলে আমাদের এই প্রবলেমগুলো হয়। মামুন ভাই, আমার আরেকটা যেটা প্রশ্ন আপনার কাছে, যে এবারে টেস্টের উইকেটটা নিয়ে অনেক কথা হচ্ছে, যে উইকেটটা একটু ভিন্ন ছিল, সেটা আপনার কাছে জানতে চাইবো, এবং এই উইকেট থেকে বাংলাদেশ কি ধরনের সুবিধা পেয়েছে এবং কি অসুবিধা হয়েছে সেটাও একটু ছোট করে জানতে চাইবো। প্রথম হচ্ছে যদি আমরা একদম মানে একভাবে চিন্তা করি, তাহলে কিন্তু উইকেটটা খুবই ইন্টারেস্টিং উইকেট ছিল, যে খুবই মানে কি বলা যায় কম্পিটিটিভ ম্যাচ হওয়ার জন্য যা যা দরকার সেটা সবই ছিল। কারণ দেখেন বাংলাদেশ স্পিন দিয়ে অ্যাটাক করে, যেটা খুবই রেয়ার হয়, স্পিন কাজ করেছে, তখন মনে হচ্ছে পুরো স্পিনিং উইকেট, টার্ন করছে, সাকিব এবং তাইজুলের উইকেট পাচ্ছে, আবার যখন ওরা যাচ্ছে তখন কিন্তু পেসও কাজ করছে, ফলে এটা এখানে কিন্তু বাউন্সও ছিল, টার্নও ছিল। কিন্তু বাউন্সের ক্ষেত্রে একটা প্রবলেম ছিল, যে কারণে যদি বাউন্স এবং টার্ন থাকে এবং ভালো যদি ব্যাটিং সাইড হতো এরকম, তাহলে কিন্তু এখানে অনেক রান হতো এবং দারুণ এক্সাইটিং খেলা হতো। কিন্তু একটু প্রবলেম ছিল, সে পেসটা কিন্তু বাউন্সটা ট্রু বাউন্স ছিল না, আনইভেন ছিল। মানে আনইভেন হয় কি, ধরেন যে 10টা বলের মধ্যে একটাও যদি আনইভেন থাকে, তাহলে ব্যাটসম্যানদের মধ্যে এই মাইন্ডটা কাজ করে যে এই বলটা বোধহয় মানে ইভেন থাকবে না, ফলে হচ্ছে কি তার মধ্যে এই তার মানে স্কিলের ক্ষেত্রে এটা একটা প্রভাব বিস্তার করে, এই জন্য খুবই লো স্কোরিং ম্যাচ হয়েছে। দুই দলের ব্যাটসম্যানরা তাই তারা খারাপ খেলেছে, সেই বিষয়ে সন্দেহ নাই, কিন্তু তারপরও এই উইকেটের কারণে এটা হয়েছে। তো আমার যেটা মনে হয় যে এই উইকেটটা বাংলাদেশের জন্য আসলে বাংলাদেশের মতো করেই বানানো হয়েছিল, কিন্তু উইকেটটা বছরের পার্টিকুলারলি আপনি দেখবেন যে বাংলাদেশের মৌসুমের শুরুর দিকে খুব প্রিপেয়ার্ড উইকেট থাকে, আন্ডার প্রিপেয়ার্ড উইকেট থাকে, ওই উইকেটের চরিত্রটা ঠিক আমরা কেউ বুঝতে পারি না, যে দেখা গেল যে আমরা ধারণা করছি একরকম, যেমন বাংলাদেশে কিন্তু এরকম ধারণা করেনি যে পেস বোলাররা এরকম বল পাবে। তো এটা বাংলাদেশের জন্য খুব ভালো উইকেট হয়নি। আমার ধারণা পরের যে দুটো উইকেট হবে সেগুলা বাংলাদেশের যে ট্রেডিশনাল উইকেট থাকে, স্লো লো একটু টার্নিং, মানে সেরকমই হবে, এবং সেরকম হলে আমরা অনেক বেশি এজ পাবো। এখানে কিন্তু উইকেট থেকে আমরা মানে আমরা সুবিধা পেয়েছি, কিন্তু জিম্বাবুয়ে যদি বাড়তি সুবিধা পেয়েছে। এখানে আরেকটা বিষয় ছিল, জিম্বাবুয়ে দলে যদি আরো দুই একজন ভালো স্পিনার থাকতো তাহলে হয়তো সমস্যা হতো, হ্যাঁ অনেক সমস্যা হতো। তখন কি হতো, তাদের দুইটা মানে ভার্সাটিলিটি তৈরি হতো, স্পিন এবং পেস দুইটা মিলে দুইটা সুবিধা পেলে আমরা বেশ বিপদ হতো। বেটার খেলতো এসজি বল, যে বলের বিষয়টা, এখানে নতুন বল ব্যবহার করা হয়েছে এসজি বল, সেটা যে যুক্তিটা দেওয়া হয়েছিল যে এই বলটা ব্যবহার করা হচ্ছে আমাদের স্পিনাররা যেন ভালো গ্রিপ করতে পারে, কিন্তু এসজি বলে কোকাবুরা বলের চেয়ে যেটা দেখা যায় যে তুলনামূলক হচ্ছে আপনার সুইংটা বেশি পাওয়া যায়, এবং বলটা মানে যেহেতু অনেক সময় পর্যন্ত মানে এটার মধ্যে সিম থাকে, ফলে ওই সুবিধাটা কিন্তু ওরা বরং তুলনামূলক বেশি পেয়েছে। আরেকটা প্রশ্ন করি, আমি এবার অন্য প্রসঙ্গে চলে যাব, সেটা হলো মুশফিকের বিষয়। মুশফিক এমন একটা সময় বা এমন একটা জায়গায় খেলে যেখানে আসলে সেই সময়টা খুব চাপ থাকে, এবং সেরকম একটা সাপোর্ট আসলে মুশফিক কখনোই পায় না। স্বাভাবিক ব্যাটিং মুশফিক কি করতে পারে, এবং এটার জন্য আসলে এটা এনশিওর করার জন্য কি করা উচিত? দেখেন মানে আমাদের যদি আমরা টেস্টে দেখি, তাহলে সত্যিকার অর্থে আমাদের টেস্ট ব্যাটসম্যান হচ্ছে মুশফিক, যার মানে শুধু আমি ধারাবাহিকতার ক্ষেত্রে বলবো না, আমি বলবো তার ব্যাটিং এর ধরন, তার অ্যাপ্লিকেশন, সেটা যদি আপনি দেখেন যে টেস্টে যেরকম কারেক্ট ব্যাটিং হওয়া দরকার, যেরকম বল ছাড়া দরকার, সেটা কিন্তু আপনি মুশফিকের মধ্যে দেখবেন। এবং আজকে দেখেন আপনি মুশফিক 22 রান করেছে, মানে কিন্তু শেষ পর্যন্ত যে অপরাজিত ছিল, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং মুশফিক পরে যেটা বলেছে আমি খুব মার্ক করেছি, ও বলেছে যে আমি কিন্তু রান করিনি, টেইল এন্ডের ধরে আমি মানে দিয়েছি, কারণ আমার মনে হচ্ছে আমি যদি টিকে থাকি তাহলে রান হবে, আমার রান করতে হবে, আমি শেষ পর্যন্ত থাকলে বাকিরা ওই সাহস 3 দিনের খেলা, তো সময় তো আরো আছে, তাড়াহুড়ো করে চলে যাওয়ার তো কোনো এটা মুশফিকের খুব ভাইটাল পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ প্লেয়ারদের মধ্যে মেইন যে জায়গাটা আমরা কাছ থেকে দেখে আমরা হতাশ হই, সেটা হচ্ছে তাদের মধ্যে আমরা যথেষ্ট পরিমাণ বাংলাদেশে খেলার জন্য যথেষ্ট পরিমাণ উত্তেজনা, যথেষ্ট পরিমাণ উদ্দীপনা, যথেষ্ট পরিমাণ মর্যাদা বোধ আমরা অনেকের মধ্যে দেখতে পাই না। সেই জায়গায় বিস্ময়কর ব্যতিক্রম হচ্ছে মুশফিকুর রহিম, এই জেনারেশনের হয় মাশরাফি ব্যতিক্রম এবং আরেকজন মুশফিক। এবং মুশফিক সেই জেনারেশনে, যে জেনারেশন অনেকের বিরুদ্ধে খেলার চেয়ে অন্য বিষয়ে বেশি মনোযোগী হওয়ার অভিযোগ আছে, সেই জেনারেশন হয়ে মুশফিক এই খেলাটাকে সে এক ধরনের প্রার্থনার মতো করে সে সবচেয়ে বেশি প্র্যাকটিস করে, সে সবচেয়ে বেশি সিরিয়াস। তো এই জায়গাটা হচ্ছে মুশফিকের সাফল্যের কারণে। একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে কারণে তাকে ওয়ান ডে অধিনায়কত্ব রিলিভ করা হয়েছে সেটা। এবং আপনি দেখবেন আরেকটা বিষয়, বাংলাদেশ দল যখন খুব ডিসইন্টিগ্রেটেড ছিল সাকিব এবং তামিমের ক্যাপ্টেন্সিতে, তখন আমরা মুশফিককে ক্যাপ্টেন করলাম, এবং করার পর মুশফিক কিন্তু টিমটাকে ইন্টিগ্রেটেড করলো। দ্যাট ইজ অলসো মানে বিগ থিং বাংলাদেশ ক্রিকেটের জন্য। একটা প্রবলেম হয়, যেহেতু উইকেট কিপিং করে, ফলে হয় কি উইকেট কিপারটা অনেক বেশি অ্যাপ্লাই করতে হয়, সারাক্ষণ ভাবতে হয়। তো ওই অ্যাপ্লিকেশনের কারণে অনেক সময় ক্যাপ্টেন্সির জায়গায় কিছু কিছু জায়গায় কিন্তু ভুল হয়ে যায়। তারপর হচ্ছে আবার ওই লম্বা সময় বাংলাদেশ যেহেতু সাধারণত অনেক লম্বা সময় বাংলাদেশকে ফিল্ডিং এ থাকতে হয়, তাকে অনেক বেশি সময় কিপিং করতে হয়, ফলে ব্যাটিং এর ক্ষেত্রে যেমন সেরা ব্যাটসম্যান হি শুড ব্যাট এট নাম্বার 4, কিন্তু তাকে কিন্তু 5-6 ব্যাট করতে হয়। এবং আমি মনে করি মুশফিক 4 ব্যাট করলে, যদি উইকেট কিপিংটা তাকে না করতে হতো, 4 ব্যাট করলে বাংলাদেশের এই যে টপ অর্ডারের যে পতনশীলতা অনেক কমতো। বাট এটা আমাদের ব্যাড লাক।
কিন্তু আমাদের গুড লাক যে আমাদের উইকেট কিপার মানে দলের সেরা ব্যাটসম্যান, এই জন্য হয় কি আমরা দুইজন প্লেয়ার পাই, কিন্তু আদারওয়াইজ কি হতো আপনাকে একজন উইকেট কিপার নিতে হতো আরেকজন ব্যাটসম্যান নিতে হতো। Exactly. ঠিক একই রকম যে প্রশ্নটা সাকিবের ক্ষেত্রে বলেছিলেন, সাকিব দলে থাকলে কি আমরা দুইজন প্লেয়ার খেলাতে পারি, সাকিব আমাদের সেরা বোলার, সাকিব আমাদের সেরা ব্যাটসম্যান, সাকিব না থাকলে কি করতে হয় দুইজন বোলার নিতে নিতে হয়, হতো। একজন ব্যাটসম্যান নিতে হয়। অবশ্যই। এবং এই যে সাকিব আসাতে কি হলো আমি আজকে একটু বলতে যে মামুন মশারফ ভাই, বলেছেন, আমার একটু আমি শেষ করে নেই, সেটা হচ্ছে যে ওই তাইজুল যেহেতু ভালো করলো, এর কারণ কি, কারণ হচ্ছে যে সাকিব থাকায় সাকিব কিন্তু প্রেসারটা রেখেছে, ফলে হচ্ছে কি ওরাও তো মনে করেছে তাহলে তাইজুলকে আমরা হিট করি, যেমন প্রথম উইকেটটা সিকান্দার রাজা হিট করতে গিয়ে আউট হয়েছে, তো এটা খুব ভাইটাল। সাকিব থাকলে, সাকিব যেহেতু আমাদের সবচেয়ে বোলার, জি, মামুন ওটা ভাই, এই অনেক help বিষয়গুলো করে। নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট টিম এবং যারা এটার সাথে জড়িত তারা খেয়াল রাখবে। আপনাদের সাথে অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় ফিরছি, আপনাদের সবার সাথে আমি আরেকটা বিরতি নিয়ে আসি। একটা বিরতি নিচ্ছি বাংলাদেশ এখনই, ফিরছি একটু পরে।